হ্যালো, কি খবর সবার? ওয়েলকাম টু দ্য সাউথপাও শো। যদি আপনি আমার এর আগের ভিডিও দেখে থাকেন তাহলে আপনি দেখবেন যে এটা আমার ইউজুয়াল সেট আপ না। এখানে আমি বসে থাকি না। আমি একটু ঘুরতে এসেছি, আমি ঢাকায় নেই, আমি এই মুহূর্তে কক্সবাজারে। এবং বেড়াতে এসে আসলে নিউজ ভিডিও করার কোনো ইচ্ছা আমার ছিল না। এখানে আমার অ্যাকচুয়ালি সরি বলে নেওয়া উচিত যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তাদেরকে, কারণ চ্যানেলের আপলোড একেবারেই অনিয়মিত হয়ে গেছে এবং সেটার অজুহাত আমি দিতে পারি, মানে এক্সপ্লেনেশন আমি দিতে পারি, সেটা আপনাদের পছন্দ নাও হতে পারে। বাট দ্য ট্রুথ ইজ আমি অনেকগুলো বিষয় নিয়ে দ্য সাউথপাও শো শুরু হয়েছিল, তো আসলে আমাকে যেসব নিউজ আমাকে মুভ করবে, আমাকে ভাবাবে, সেই সমস্ত নিউজ নিয়ে কথা বলার জন্য। তো সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে অক্টোবরের শুরু পর্যন্ত এরকম একটার পর একটা বেশ অনেকগুলো নিউজ আমি দেখেছি, অনেকগুলো রিপোর্ট দেখেছি, অনেকগুলো ইস্যু দেখেছি। এবং যেটা হয় যে একটা ইস্যু নিয়ে আমার কোনো কিছু একটুখানি মাথায় আমার ক্লিক করলে সেটা আমি বসি, সেটা আমি পুরানো রিপোর্ট ঘাটতে থাকি, আমি টুকটাক কিছু নোট নিতে থাকি। তো আমি দেখা গেল একদিন একটা নোট নিলাম, পরের দিন আরেকটা বিষয় আসলো এবং আমার কাছে সেটাতে আমি আবার ব্যস্ত হয়ে গেলাম। তো এরকম 4-5 দিন করার পর আমি দেখলাম যে এটা একটা পাইল আপ হয়ে গেছে এবং সেটা শেষ পর্যন্ত আর করা হয়নি। তো আমার উদ্দেশ্য ছিল যে একেবারে আমি ঢাকায় যখন ফিরবো তখন আমি ঠিকঠাক মতো করে গুছিয়ে আবার একদম শুরু করবো, চেষ্টা করবো প্রত্যেক সপ্তাহে একটা করে আপলোড করার। কিন্তু সেটা আর হয়ে উঠছে না। কক্সবাজারে বসে আমি গতকাল 4th of October আমি কক্সবাজার এসে পৌঁছেছি। আজকে নিউজ পেপার দেখে, সোশ্যাল মিডিয়া দেখে আমি একেবারে কোনো ধরনের কোনো প্রিপারেশন ছাড়া, কোনো ধরনের কোনো স্ট্রাকচার ছাড়া আমি কথাগুলো বলতে বসছি, কারণ আমার কাছে মনে হচ্ছে কথাগুলো আমার সিস্টেম থেকে বের করে দেওয়া উচিত। তো অফকোর্স আপনারা বাই নাও হয়তো থাম্বনেল, টাইটেল, আমি এক্স্যাক্টলি জানি না এখনো সেগুলো কি হবে যখন আমি রেকর্ড করছি, কিন্তু এগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি। ওয়ার টকিং অ্যাবাউট রেপ। এবং নোয়াখালীর বেগমগঞ্জে যে ইনসিডেন্টটা ঘটলো সেটা অত্যন্ত গ্রাফিক একটা ইনসিডেন্ট এবং সেটার একটা ভিডিও আছে, সেটার একটা ভিজুয়াল থাকার পর সেই কারণেই আউটরিচটা অনেক বেশি। এবং এটা এটা অস্বাভাবিক কিছু না। এটা এর আগেও হয়েছে, এর আগেও আমরা দেখেছি খুব রিসেন্টলি যখন যে রিফাত শরীফ মার্ডারের ভার্ডিক্ট আসলো, সেটাও অত্যন্ত সেন্সেশনালাইজ হয়েছিল বা সেন্সেশনাল হয়েছিল। তার কারণ সেটার একটা সিসিটিভি ফুটেজ ছিল দিনে দুপুরে একটা ক্রাইম, উই সি ইট হ্যাপেনিং। আমাদের নিজের চোখে দেখলে যতটা আমাদেরকে মানুষকে নাড়া দেয়, সেটা পত্রিকার কাগজে পড়ে একটা রোড অ্যাক্সিডেন্টে 3 জন মারা গেছে, একটা ছোট্ট সিঙ্গেল কলাম নিউজ কোথাও কখনো আসে, সেটা আমরা দেখলাম, দেখে হয়তো আমাদের রেজিস্টার করে না সেটা ব্রেনে, তাই না? কিন্তু যদি আমরা কোথাও একটা সিসিটিভি হোক বা কারো ফাউন্ড ফুটেজ যে কোনো জায়গায় হোক আমরা দেখতে পাই যে একটা গাড়ি আর একটা গাড়িকে সঙ্গে ক্র্যাশ করেছে, সেখানে মানুষ হয়তো ইনজার্ড মানুষ, বা উই ক্যান সি যে মানুষ খুব সিরিয়াসলি আহত হয়েছে বা মারা গেছে বা ডেড বডি পড়ে আছে, সেটার ইম্প্যাক্টটা একেবারেই অন্যরকম। তো আমি এই কারণে কথাটা বলছি যে আমরা যখন নিউজ ডেস্কে কাজ করি সে সময় আসলে এক ধরনের ডিসেন্সিটাইজেশন আমাদের মধ্যেও তৈরি হয়। আমাদের কাছেও বিভিন্ন ধরনের ক্রাইম, গ্রুসাম যেসব ক্রাইম আছে, সেটা রোড অ্যাক্সিডেন্ট হোক, সেটা রেপ হোক, সেটা অন্য কোনো ধরনের, সেটা মার্ডার হোক, টর্চার হোক, হোয়াট এভার ইট ইজ, সেগুলো আসে এবং সেগুলো নিয়ে যখন আমরা প্রতিনিয়ত কাজ করতে থাকি সেটার থেকে এক ধরনের সাইকোলজিক্যাল ডিস্টেন্সিং আমাদের নিজেদেরই তৈরি হয়। এটা যে কোনো মানুষ যখন একটা পেশায় কাজ করে, যখন তাকে এই ধরনের হ্যাজার্ড নিয়ে ডিল করতে হয়, এটা তার কাছে খুব স্বাভাবিক হয়ে যায় একটা সময় পরে। ডাক্তারদের ক্ষেত্রে এটা হয়, পুলিশের ক্ষেত্রে এটা হয়, আই এম শিওর ফায়ার সার্ভিসে যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও এটা হয়, যে কোনো একটা বিভৎস জিনিস সেটা যখন প্রতিদিন দেখতে থাকেন তখন তাদের ব্রেনটা সেটা থেকে আস্তে আস্তে ডিসেন্সিটাইজড হয়ে যায়। তো ডিসেন্সিটাইজেশন নিয়ে আমি আরেকটা ভিডিওতে অনেক কথা বলেছি, আজকে আর খুব বেশি বলবো না। কিন্তু টকিং অ্যাবাউট রেপ, অনেকগুলো নিউজ পেপার, অনেকগুলো মিডিয়াতে বলা হচ্ছে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, তাকে বিবস্ত্র করে অত্যাচার করা হয়েছে, তার শ্লীলতা নিয়ে করা হয়েছে, হোয়াট এভার ইট মিনস। তো দ্য ডেইলি স্টার বলেছে, আমার পত্রিকা যেহেতু, আমি সেটার ব্যাপারটা একটু খোঁজ খবর নিয়ে আমি বলছি। ডেইলি স্টার বলছে ইট ওয়াজ রেপ। এবং স্যাডলি আমাদের যে নারী শিশু নির্যাতন দমন আইন আছে, সেই আইনে রেপের যে ডেফিনেশনটা আছে সেই ডেফিনেশনটা ইনসাফিসিয়েন্ট। এবং ইনসাফিসিয়েন্ট হওয়ার কারণে আমি সর্বশেষ যেটা শুনলাম যে রেপের যে এই ইনসিডেন্টের যে ভিকটিম আছে নোয়াখালীর বেগমগঞ্জের, তিনি যে কেসটা করেছেন সেই কেসটা রেপের না, সেটা রেপ অ্যাটেম্পটের কেস। তো আপনারা চাইলে আমি লিঙ্ক দিয়ে দিতে পারি ডেসক্রিপশনে। আমাদের রেপ রিলেটেড যে আইনটা আছে সেই আইনে রেপ কিসেকে
ক্লাসিফাই করা হয়। এটাকে বলা হচ্ছে যে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স হ্যাপেন্স উইদাউট কনসেন্ট অর কনসেন্ট অ্যাচিভড থ্রু ফ্রডুলেন্স ইত্যাদি এরকম একটা ক্লজ আছে ফর পিপল ওভার দি এজ অফ 14। পিপল আন্ডার দি এজ অফ 14 ওখানে কনসেন্টের কোনো বিষয়ই নাই, সেটা ডিরেক্টলি রেপ, স্ট্যাচুটরি রেপ হিসেবে সেটা গণ্য হবে। কিন্তু ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স হলে সেটাকে রেপ বলা হবে, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে ডেফিনিশনগুলো সেটার সঙ্গে অ্যাকচুয়ালি সামঞ্জস্যপূর্ণ না। রেপ ডাজ নট নেসেসারিলি অলওয়েজ মিন সেক্সুয়াল ইন্টারকোর্স। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আমি যতটুকু বুঝি, আমি যতটুকু দেখেছি এই ধরনের নিউজ ডিল করতে গিয়ে পড়তে গিয়ে আমি যেটা দেখেছি, রেপ ইজ নেভার অ্যান অ্যাক্ট অফ সেক্স, ইটস অ্যান অ্যাক্ট অফ ভায়োলেন্স। অনেক আগে আমার পরিচিত কেউ একজন বলেছিল বা লিখে পাঠিয়েছিল, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, কিন্তু বলেছিল এই আর্গুমেন্টটা দিয়েছিল যে রেপ ইজ নট অ্যান অ্যাক্ট অফ সেক্স, রেপ ইজ অ্যান অ্যাক্ট অফ ভায়োলেন্স। ইফ ইউ হিট সামওয়ান ইন দ্য হেড উইথ আ শাভেল, দ্যাটস নট গার্ডেনিং। জাস্ট বিকজ একটা শাভেল দিয়ে আমরা গার্ডেনিং এর কাজ করি, সেটা দিয়ে যদি কাউকে আঘাত করা হয় তাহলে সেটা গার্ডেনিং না। সো অ্যান্ড আমরা যদি এর আগের ইনসিডেন্টগুলো দেখি, খাগড়াছড়িতে যে রেপের ইনসিডেন্টটা ঘটেছে, সিলেটের এমসি কলেজে, এগুলো রিসেন্ট, এগুলোর কথা যদি বলি তাহলে দেখা যাবে যে এগুলো সবগুলাই ইটস অ্যান অ্যাক্ট অফ পাওয়ার, ইটস অ্যান অ্যাক্ট অফ ডমিনেন্স, অ্যাসার্টিং ডমিনেন্স, অ্যান্ড ইটস অ্যান অ্যাক্ট অফ ভায়োলেন্স। এটার সঙ্গে সেক্সের সম্পর্কটা আসলে খুব কম। ইটস অ্যাবাউট অপ্রেসিং সামওয়ান, কাউকে তার সবচেয়ে সেন্সিটিভ যে জায়গাটা, তার নিজের প্রাইভেসি, তার ডিগনিটি, সেটাকে আঘাত করা এবং সেটার মধ্যে এক ধরনের বিকৃত আনন্দ খুঁজে পাওয়া। তো এখানে নোয়াখালীতে যে ঘটনাটা ঘটেছে, এক্স্যাক্টলি দিস ইজ রেপ, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইজ রেপ। এখানে হয়তো সাপোজেড সেক্সুয়াল ইন্টারকোর্স যেটা, সেটা হয়নি, কিন্তু যেটা হয়েছে দিস ইজ মাচ ওয়ার্স দেন, আমি বলবো যে অ্যাকচুয়ালি আমার এটা বলা উচিত না যে কোন রেপ আরেকটার চেয়ে ওয়ার্স, সেটা আই ক্যানট সে। তো পয়েন্টটা হচ্ছে যে হঠাৎ করে রেপের ইনসিডেন্ট এতগুলো কেন, হঠাৎ করে গত 8-10 দিন 15 দিনের মধ্যেই মেজর ইনসিডেন্টগুলো, এবং রাইটস অর্গানাইজেশনগুলোদের কথা বলি আমরা, বা সোশ্যাল মিডিয়ার কথা যদি বলি যে রেপ নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। হোয়াটস দ্য রিজন? দ্য রিজন ইজ, একটা বিষয় যখন মিডিয়াতে একবার রিপোর্ট হয়, বা ইফ ইটস আ বিগ রিপোর্ট, তখন দেখা যায় যে জার্নালিস্টদের ফোকাসটা সেখানে শিফট হয়, সব মিডিয়ারই। এবং আমি বাংলাদেশের মিডিয়া যতটুকু গত কয়েক বছর ধরে আমি আমার কাজের সূত্রে আমি যতটুকু দেখেছি, যে দিস ইজ এ টেন্ডেন্সি এবং ইটস এ কমন টেন্ডেন্সি। এবং প্রবাবলি বাইরেও কোথাও হয়, আমার ওভাবে খুব বেশি ইন্টেন্সিভলি নিউজ পেপার রেগুলারলি ডে টু ডে বা টেলিভিশনের নিউজ হোয়াট এভার ইট ইজ ডে টু ডে ফলো করা হয়নি বলে আমি সেটা বলতে পারছি না। কিন্তু যদি একটা রোড অ্যাক্সিডেন্টের কাভারেজ খুব বড় করে কোথাও ফ্রন্ট পেজে চলে আসে বা বিকামস আ বিগ ইস্যু, তারপরে কিন্তু আমরা দেখতে পারি যে রোড অ্যাক্সিডেন্টের অনেক স্টোরিজ আসতে থাকে। সিমিলারলি এই সিলেটের ইনসিডেন্টটা বা তার আগে খাগড়াছড়ির ইনসিডেন্টটা, সেটা আসলে খুব বড় করে কাভারেজ সব জায়গায় হয়তো পায়নি, কিন্তু দ্যাট ওয়াজ অলসো ওয়ান অফ দ্য মেজর ইস্যুজ। এবং সেখানে পাহাড়িদের সঙ্গে সেটলারদের যে সম্পর্ক, সেটলাররা ডমিনেট করার জন্য পাহাড়িদেরকে বা আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের উপরে এটা একটা অপারেশন টুল হিসেবে ইউজ করে রেপকে, সেটাও অ্যাকচুয়ালি আরেকটা অনেক বড় একটা ডিসকাশন। কিন্তু আমি যে ঘটনাটা বলছিলাম, আইন ও সালিশ কেন্দ্রের একটা রিপোর্ট বলছে, আপনারা হয়তো দেখেছেন যে এই বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সম্ভবত প্রথম 9 মাসে 975 রেপস হয়েছে। তার মানে মাসে 100টার বেশি, তার মানে দিনে 3টার বেশি অন অ্যান অ্যাভারেজ। অ্যান্ড দিজ আর রিপোর্টেড রেপস। রিপোর্ট যে হয় না সেটার একটা বিগেস্ট এক্সাম্পল হচ্ছে নোয়াখালীর ঘটনা, যেটা আরো 1 মাস আগে। এবং এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে চলে আসার যদি না আসতো, নোবডি উড নো, বা আশেপাশের এলাকার ওই গ্রামের পাড়ার মানুষ হয়তো জানতো, বাট এটা নিয়ে কোনো ধরনের কোনো ঘটনাই হতো না। বাট ইটস সাচ আ হিনাস, ভয়ঙ্কর একটা ইনসিডেন্ট। আমি ভিডিওটা দেখিনি, ভিডিওটা দেখা না দেখা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো আমি ভিডিওটা দেখিনি, কিন্তু ডিসক্রিপশন কিছু আমি শুনেছি বা ভিডিওতে কন্টেন্ট কি আছে সেটা সম্পর্কে একটা রাফ ধারণা পেয়েই আসলে এটা ইটস এন এক্সট্রিমলি আনসেটলিং ভিডিও। আমি সেটা নিয়ে খুব বেশি সেটার আলোচনায় যেতে চাই না, কিন্তু ভিজুয়ালটা যখন আসে, মানুষ যখন চোখে দেখে, তখন ইট রিয়েলি মুভস আস, বা আমরা যখন কানে শুনি। এটা শুধুমাত্র যে কোনো ধরনের ক্রাইমের ক্ষেত্রে, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেও যদি আমরা বলি,
ব্যাপারটা সেরকম। তো এটা থেকে আসবে আসলে কি, এবং এটা আমি সবসময় বিশ্বাস করেছি, ইটস নট জাস্ট এজ আ জার্নালিস্ট, বাট এটা আমার পার্সোনাল একটা বিলিফ ছিল যে আহ, যে কোনো কিছু, যেটা যদি কোনো ক্রাইম হয় সেটাকে কার্ভ করার সবচেয়ে বড় উপায় হচ্ছে টু ক্রিয়েট এক্সাম্পলস, টু সেট এক্সাম্পলস। অ্যান্ড আমি এখানে এক্সাম্পলস বলতে বলছি একটা জুডিশিয়াল প্রসেস। কয়েক বছর আগের একটা রিপোর্ট ছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই, আই ট্রাই টু লিঙ্ক ইট ইন দ্য ডিসক্রিপশন, এবং আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে উইমেন রিপ্রেশন এবং রেপের যে কেসগুলো হয় সেগুলোর ক্ষেত্রে কনভিকশনের রেট 3%। 100 জন লোক যদি অপরাধ করে 3 জন লোককে আদালত বা আমাদের দেশের লিগাল যে সিস্টেম, সেই সিস্টেমটা তাকে পিনালাইজ করে বা তাকে পানিশ করে। তো যে কোনো কিছুই আমি যদি 100 বার করলে আমার যদি সেটাতে 3 বার আমার ডেঞ্জার হয়, 97 out of 100 times নাথিং হ্যাপেন উইথ আ ক্রাইম, তাহলে সেই ক্রাইমটা বারবার অবশ্যই হবে। এবং এটা আমাদের জুডিশিয়াল সিস্টেমের ডেফিনেটলি, এটা নিয়ে অনেক কথা অনেকজন অনেক সময় বলেছেন, লিগাল এক্সপার্টরা আমার অনেক ভালো বলতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয় যে যদি আমরা এক্সাম্পল সেট করতে পারি, এটা আমি বিভিন্ন আলোচনা, আমার বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা বা আমার কলিগদেরকে আমি অনেকবার বলেছি, যে আমরা যদি থ্রু ডিউ লিগাল প্রসেস একটা 6 মাস পিরিয়ডের মধ্যে যদি 10টা 15টা কনভিকশন এনশিওর করতে পারি, এবং সেই কনভিকশনগুলো যদি এক্সিকিউট করা সম্ভব হয়, রেপের হাইয়েস্ট পানিশমেন্ট হচ্ছে ডেথ পেনাল্টি। তো এটা যদি করা যায়, আমার কাছে মনে হয় যে এটা অনেকাংশে কমে আসবে। এটার আমাদের মাইন্ডসেটের পরিবর্তন, এটা সেটা সোসাইটাল চেঞ্জ, এগুলো আসলে অনেক লার্জ স্কেল, অনেক লং টার্ম প্ল্যানস। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে আমরা যদি জাস্টিস এনশিওর করতে পারি, একটা ক্রিমিনাল সে যখন একটা ক্রাইম করতে যাবে, তার যদি সে যদি জানে, সে যদি কোথাও দেখে থাকে, শুনে থাকে যে সেম ক্রাইমের জন্য পিপল আর বিইং গিভেন দ্য ম্যাক্সিমাম পানিশমেন্ট, সে সেই ক্রাইমটা করার ব্যাপারে চিন্তা করবে একবার। এমসি কলেজে যেটা হয়েছে, যে আমি একটা পত্রিকায় পড়ছিলাম যে গেইটে, ওই টিলাগড়ে ওই এলাকাটাতে, ওখানে একটা গাড়িতে একটা মেয়ে বসে আছে, এটা একজন খবর দিয়েছে, বাকিরা মিলে গিয়েছে, তারপর সেই মেয়েকে তার হাজবেন্ডকে ধরে এনেছে, এবং সেই গাড়ির মধ্যে রেপ করা হয়েছে, তারপরে স্টুডেন্ট হলের ডরমিটরিতে নিয়ে আসা হয়েছে। এবং যদি এরকম ইনসিডেন্টস থাকতো যে রেপ করলে সেটার পানিশমেন্ট হচ্ছে, এটা এত ইজি কি হতো এই এই ইয়াং যারা পারপেট্রেটর আছে তাদের। এটা নিয়ে একটা এক্সাম্পল আরেকজন একটা আর্গুমেন্ট দিয়েছিলেন, আমার কাছে আর্গুমেন্টটা ইন্টারেস্টিং মনে হয়েছে। সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা সময় অ্যাসিড থ্রোয়িং একটা বিশাল বড় প্রবলেম ছিল, যে মেয়েদেরকে যে কোনো কিছু হলে, সেটা যৌতুকের জন্য হোক, বিয়ের জন্য হোক, ইট ওয়াজ আ ক্রাইম যে মুখে অ্যাসিড মারা হতো। সেটার লটা যখন স্ট্রেংথেন করা হলো এবং সেই আইনের আন্ডারে যখন জাস্টিস এনশিওর করা হলো, পানিশমেন্ট এনশিওর করা শুরু হলো, এবং তারপর থেকে কিন্তু অ্যাসিড নিক্ষেপের ঘটনা এখন আগের তুলনায় অনেক অনেক কমে আসছে, আমার যদি ভুল না হয়ে থাকে। এবং ওয়ান্স অ্যাগেন আমি খুব স্পেসিফিক ডেটা, নাম্বারস, ডেটস, ডিটেলস এগুলো দিতে পারছি না, কারণ আমার কোনো প্রিপারেশন নাই। অ্যাজ আই সেড, আমি ঘুরতে এসেছি, আই রিয়েলি ডিডন্ট ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট দিস, রিয়েলি ডিডন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস, বাট এই জিনিসগুলো বের না করে দিলে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আমার এখানে যে বাকি টাইমটা আছে, সেটা আমি হয়তো আই উইল নট বি এবল টু এনজয় দ্যাট টাইম। সো এরপর কি হবে, আমি যদি অ্যাজ আ জার্নালিস্ট বলি, আমাদের দেশের নিউজ সাইকেলটা এত ফাস্ট মুভিং একটা নিউজ সাইকেল যে এই রেপ অ্যাজ আ বিগ ইস্যু খুব বেশি দিন থাকবে না, এবং এটাও অনেকে জানে, এটাও অনেকে দেখেছেন। এবং আমি অ্যাজ অ্যান ইনসাইডার ইনটু দ্য প্র্যাকটিস অফ জার্নালিজম ইন বাংলাদেশ বলতে পারি যে আগামী কয়েকদিন হয়তো এই ধরনের ইনসিডেন্টস আরো আরো আসবে, সামনে আসবে। দের উইল বি সাম মোমেন্টাম বাই দ্য ল এনফোর্সমেন্ট, এদেরকে অ্যারেস্ট করা হোক বা কেস হোক, কিন্তু একটা সময় পর অন্য আরেকটা বিষয়, বড় একটা ইস্যু চলে আসবে উইদিন দ্য নেক্সট 1 উইক, এবং এই ইস্যুটা আবার সাইড ট্র্যাক্ট হয়ে যাবে। দিস উইল কিপ হ্যাপেনিং। এবং যারা জার্নালিস্ট, যারা নিউজ অর্গানাইজেশন, তাদেরও আসলে খুব বেশি কিছু করার নেই। এই দেশটাতে এত কিছু ঘটে এবং এত বড় বড় ঘটনা এত ঘন ঘন ঘটে যে একটা ইস্যুতে চাইলেও লেগে থাকা সম্ভব হয় না। একটা নিউজ পেপার যদি ডিসিশনও নেয়, কনসিয়াসলি ডিসিশন নেয় যে সে আগামী 1 মাস সমস্ত রেপের ইনসিডেন্ট সে ফলো করবে, রিপোর্ট করবে, সেই নিউজ পেপারটা অ্যাট ওয়ান পয়েন্ট ইররেলেভেন্ট হয়ে যাবে, কারণ অন্য পত্রিকায় অন্য জিনিস আছে, মানুষ চলে যাচ্ছে, মানুষের অ্যাটেনশন স্প্যান অন্য একটা কিছুতে মুভ করছে।
তো সেই কোনো নিউজ অর্গানাইজেশনের পক্ষে আসলে সেটা করা সম্ভব না। সে দেখে যে আজকে কোন বিষয়টা সবচেয়ে বড় ইনসিডেন্ট বা কোনটাতে মানুষের আগ্রহ বেশি আছে। তো সেই জায়গা থেকে এই ইস্যুটা সাইড ট্র্যাক্ট হয়ে যাবে, আবার কোনো একটা রেপের ইনসিডেন্ট হবে, আবারও এটা সামনে আসবে, এটা হয়তো চলতে থাকবে। যেখানে যেখানে কংক্রিট কাজ করার সুযোগ আছে, আমার কাছে মনে হয় যে যখন এরকম একটা ইস্যুতে মোমেন্টাম আসে, তখন দ্য বেস্ট টু ডু ইজ, আমার কাছে মনে হয় একটা লিগাল সিস্টেমের দিকে, যদি আমাদের লিগাল সিস্টেম নিয়েও অনেক অনেক ঝামেলা, অনেক ইস্যুস আছে, বাট আমরা যদি কোনো ধরনের বড় লিগাল একটা স্ট্রাকচার দাঁড় করাতে পারি, এর মধ্যে কোনো হাইকোর্টের কোনো রুল হোক, সেটা ফর্মুলেশন অফ আ ল, আমাদের লতে যদি অ্যামেন্ডমেন্ট আসার উপায় হয়, ট্রায়াল প্রসেসটাকে যদি কোনোভাবে আরেকটু বেটার, আরেকটু ফাস্ট, আর একটু ট্রান্সপারেন্ট করার সুযোগ হয়, সেটা আমার কাছে মনে হয় অ্যাচিভমেন্ট হবে। আর এছাড়া কি হবে আমি জানি না। আমাদের দেশে গত 9 মাসে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত, there has been 975 reported rapes, নাম্বারটা আরো বেশি। অনেক রেপ কোনোভাবেই রিপোর্টেড হয় না। তো each and every one of them were absolutely harrowing, I can tell you. আমরা হয়তো ভিডিও দেখিনি বলে সেটার আমরা জানি না, সেটা আমাদেরকে আমাদের সেন্সরি পারসেপশনে ওভাবে কখনো আঘাত করে না, আমরা চিন্তা করতে চাই না, বা আমাদের মস্তিষ্কে সেটা থাকে না। কিন্তু দে ওয়ার অল হরেবল, হেইনাস, গা শিউরে ওঠার মতো, এবং মানে রাতের ঘুম নষ্ট হয়ে যাওয়ার মতো প্রত্যেকটা ইনসিডেন্ট। আমি অ্যাকচুয়ালি জানি না ভিডিওটা আমি কিভাবে শেষ করবো বা কি বলে শেষ করবো, বাট I just wanted to get all this out. আর যদি এতক্ষণ পর্যন্ত শুনে থাকেন আমার এই র্যাম্বলিং র্যান্ট, তাহলে অ্যান্ড ইউ থিঙ্ক দিস ওয়ার্থ সামথিং, আপনার কোনো এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট থাকলে প্লিজ পুট দ্যাট ইন দ্য কমেন্ট। আর যদি চান চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, না করলেও কিছু না, এমন কোনো বড় ব্যাপার না। সাবস্ক্রাইব করলে জানতে পারবেন যে এরপর আমি কী নিয়ে কথা বলছি, বা কী নিয়ে কাজ করতে চাচ্ছি, কী নিয়ে আমার আগ্রহ আছে, তো কী চিন্তা করছি সেগুলো নিয়ে। ফলো করতে পারেন ফেসবুকে দ্য সাউথ পোস্ট হতে, সেটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর দেখা যাক, আমি কক্সবাজার থেকে ফিরি, টুকটাক কিছু ভ্লগ করার ইচ্ছা আছে, কিছু শ্যুট টুট করছি, বাট এডিট করাটা লেংদি কাজ, আমার এডিটের কোনোভাবে ট্রেনিং নেই। তো প্লাস আমি অন্যান্য কাজের মধ্যে ব্যস্ত থাকি, খুব বেশি সময় দিতে পারি সেটাও না। তো চেষ্টা করব সেই দু একটা ভ্লগ যদি এডিট করে আমি আপলোড করতে পারি আপনাদের জন্য। লাস্ট মান্থ আই ওয়াজ ইন শ্রীমঙ্গল, সেখানেও প্রচুর শ্যুট করেছি, প্রচুর ভিডিও আছে, ফুটেজ আছে, কিন্তু সেগুলো যে একসাথে করে একটা কিছু দাঁড় করাবো সেটাই করা হয়ে উঠছে না। সো আই হোপ টু পুট অল দ্যাট আপ সুন এজ ওয়েল। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, কথা হবে আশা করি আবারও খুব শীঘ্রই। সে পর্যন্ত বাই।